স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সাথে আছি আমি কানিজ লাবণী। শুরুতেই নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 116 রান। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। হাতে আগেই চোট থাকায় ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। এছাড়াও গ্রোয়িং ইনজুরির কারণে শেষ মুহূর্তে এসে একাদশ থেকে ছিটকে গেছেন মুশফিক। এই দুইজনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাইম ও নুরুল হাসান সোহান। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হলো মোহাম্মদ নাইমের। এছাড়াও দলে 3 পেসার নিয়ে এই ম্যাচে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর স্বভাবতই বাংলাদেশ দল এখন একটু উজ্জীবিত। দ্বিতীয় টেস্টে মুশফিকের না থাকা আসলে কতটা ভোগাতে পারে বাংলাদেশ দলকে? ধন্যবাদ। মুশফিকের না থাকাটা নিঃসন্দেহে বাংলাদেশকে মিডল অর্ডারের যেই একটা আস্থার জায়গা তৈরি হয়, যে মুশফিক যখন 22 গজে থাকেন তখন সেই জায়গাটায় কিন্তু কিছুটা একটি প্ল্যানিং এর একটি চেঞ্জেস আসে। আমরা দেখেছি নুরুল হাসান সোহান তিনি কিন্তু একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন, তিনিও একজন উইকেট কিপার। তো সেক্ষেত্রে হচ্ছে কি লিটন দাস তিনি তো রেগুলার উইকেট কিপিং করছেন, তবে মুশফিকের না থাকাটা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 5 এবং 6 নম্বরে বাংলাদেশ দলকে কিছুটা প্ল্যানিং এর একটু ওলট পালট করতে পারে। সেটা আমরা হয়তো বুঝতে পারবো যে বাংলাদেশ যখন ব্যাটিং অর্ডারটা আসলে কিভাবে সাজাচ্ছেন, কারণ নুরুল হাসান সোহান যেই জায়গাটায় ব্যাটিং করে ইউজ টু, সেই জায়গাটায় তিনি থাকবেন না কিছুটা উপরে এসে খেলবেন, সেটি আসলে বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখন আসলে বোঝা যাবে। আর বাংলাদেশ দলের মুশফিকের আসলে অনেকগুলো রোল আছে, যেমন তিনি একজন সিনিয়র ক্রিকেটার, তিনি মুমিনুলকে দল মানে মাঠে অনেক বেশি হেল্প করতে পারেন ক্যাপ্টেন্সি এবং পরামর্শের জায়গায়। তো সেই জায়গাটায় কিছুটা তো হচ্ছে গিয়ে বাংলাদেশ দল সাফার করবেই। তবে এখন পর্যন্ত ম্যাচের যে গতি প্রকৃতি, তাতে আসলে মুশফিকের না থাকাটা এখন পর্যন্ত অতটা প্রভাব না পড়লেও বাংলাদেশের ব্যাটিংয়ের সময়টাই কিছুটা বোঝা যেতে পারে যে আসলে মুশফিকের না থাকাটা কতটা ভোগাচ্ছে বাংলাদেশকে। মাহফুজ, আরেকটি প্রশ্ন ছিল, টসে জিতে আসলে বাংলাদেশের ফিল্ডিং নেয়ার যুক্তি আসলে কি? আপনার কাছে কি মনে হয়? ঠিক এই জায়গাটা আমি মার্ক করতে চাচ্ছিলাম, আমি প্রত্যাশা করছিলাম আপনি এই প্রশ্নটা করবেন। দেখেন, নিউজিল্যান্ডের কয়েকটা চরিত্র আছে নিউজিল্যান্ডের মাঠগুলোর, যেমন সেখানে হচ্ছে খুব উইন্ড থাকে, বাতাস থাকে, এবং সেটা কিন্তু হচ্ছে গিয়ে প্রথম সকালটা যে কোনো দলের জন্য ইম্পর্টেন্ট। যদি যে দল ফিল্ডিং করে সেই দলের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখানে পেসাররা একটা হচ্ছে গিয়ে বাড়তি মুভমেন্ট পায় বলের, এবং সেই কাজটাই কিন্তু হচ্ছে গিয়ে মুমিনুল করেছেন, যে হচ্ছে গিয়ে ক্রাইস্টচার্চের উইকেটের যে চরিত্র, গ্রাসি উইকেট, বাউন্সি মুভমেন্ট আছে, সেই জায়গায় কিন্তু হচ্ছে গিয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ার যুক্তিটা আসলে হচ্ছে গিয়ে প্রাসঙ্গিক, এবং আগেই ধরা হয়েছিল যে যদি টস জিতে তাহলে বাংলাদেশ ফিল্ডিং দিবে, এবং নিউজিল্যান্ডও কিন্তু বলে রেখেছিল টস জিতে ফিল্ডিং। স্বাভাবিকভাবেই যারা এখানে খেলতে আসেন তারা কিন্তু হচ্ছে গিয়ে ফিল্ডিং নেওয়ার চিন্তা ভাবনা নিয়েই টসে যান। তো বাংলাদেশ দলের যে প্রথম সেশনটা শেষ হয়েছে, লাঞ্চ শেষ হয়েছে, বাংলাদেশ দল আবার ব্যাটিং করছে। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বলে মুভমেন্ট আছে, কিন্তু বাংলাদেশ দল কাজের কাজ, যে প্রথম সকালের যে প্রথম ব্রেক থ্রু সেটি কিন্তু দিতে পারেনি। তবে পেসারদের যে মুভমেন্ট সেটি কিন্তু হচ্ছে গিয়ে এখন পর্যন্ত পজিটিভলি বলা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কি, লাথাম এবং ইয়ং তারা দুজন কিন্তু বাংলাদেশের পেসারদের, বিশেষ করে এবাদত এবং হচ্ছে কি শরীফুলকে খুব ভালোভাবে মার্ক করে এসছেন, এবং হচ্ছে কি তারা কিন্তু হচ্ছে স্টাডি করে এসছেন। তো এটি তাদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে, এবং তারা যেহেতু এই ক্রাইস্টচার্চে খেলে ইউজ টু, তারা যখন হোম ম্যাচ খেলে তখন যে দল আসে সেই দলকে তারা এখানে খেলায়, এটা আসলে তাদের এক ধরনের হোম ফিল্ড। অনেক ম্যাচ খেলেন এখানে, লাথাম ঘরোয়া লিগেও অনেক ম্যাচ খেলেন, তো সেক্ষেত্রে এই উইকেটটা আসলে তাদের জন্য খুব পরিচিত। তো বাংলাদেশের বোলারদের জন্য কাজটা একটু কঠিন হলেও হয়তো বা সেকেন্ড সেশন কিংবা উইকেটের যদি একটু থার্ড সেশনের দিকে বাংলাদেশ দলের বোলিংয়ের জায়গাটা একটু ডিফারেন্ট হতে পারে। ধন্যবাদ মাহফুজ, আমাদের সাথে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।
ঢাকা থেকে 5 শতাধিক যাত্রী নিয়ে বরিশালগামী এমভি সুরভি 9 নামে একটি লঞ্চের একটি ইঞ্জিনে ত্রুটির অভিযোগে লঞ্চটি মেঘনার চাঁদপুরের মোহনপুরে নোঙর করতে বাধ্য করেছে বিআইডব্লিউটিএ। শনিবার রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। ওই লঞ্চের যাত্রীদের আজ সকালে বিকল্প লঞ্চে গন্তব্যে পাঠানোর কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশালের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সংশ্লিষ্টরা জানান রাত 11টার দিকে বরিশালগামী ওই লঞ্চের একটি ইঞ্জিনের সাইলেন্সার পাইপে লাগানো ভেজা পলেস্টার থেকে তাপে ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে কেউ চিৎকার শুরু করে। মুহূর্তেই ওই লঞ্চে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্য থেকে কেউ 999 নম্বরে যোগাযোগ করলে দ্রুত লঞ্চটিকে তদারক করতে কোস্টগার্ড পাঠানো হয়। যাত্রীদের বক্তব্য শুনে কর্তৃপক্ষ ইঞ্জিনের সম্ভাব্য ত্রুটির অভিযোগে লঞ্চটি মেঘনার মোহনপুরে নোঙর করতে বাধ্য করে। যাত্রীদের ভোগান্তি বিবেচনায় লঞ্চ কর্তৃপক্ষ ওই ইঞ্জিন বন্ধ রেখে অপর একটি ইঞ্জিন চালিয়ে গন্তব্যে যেতে চাইলেও বিআইডব্লিউটিএ লঞ্চটির যাত্রা বাতিল করে। তাৎক্ষণিক বিকল্প লঞ্চ না পাওয়ায় সকালে একই কোম্পানির আরেকটি লঞ্চ দিয়ে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানোর কথা জানিয়েছেন সংস্থার বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। যাত্রীবাহী বাস, ট্রেন, লঞ্চ সহ সব পরিবহনে বহন করতে হবে অর্ধেক যাত্রী। সব ধরনের দোকানপাট বন্ধ হবে রাত 8টার মধ্যে। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা আগের চেয়ে 400 গুণ বেশি। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বিশ্বজুড়ে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাংলাদেশও রয়েছে সেই তালিকায়। এমন বাস্তবতায় ফের বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। শনিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাস, ট্রেন, লঞ্চ সহ সকল গণপরিবহনে নিতে হবে অর্ধেক যাত্রীর। রাত 8টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট। পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাও রয়েছে। যেমন দোকানপাট 10টার মধ্যে, 10টার জায়গায় 8টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে, এই নির্দেশনা চলে আসবে। এবং আমাদের যে বিভিন্ন যে যানবাহন আছে, বাস আছে, আমাদের লঞ্চ আছে, ট্রেন আছে, সেখানে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষামন্ত্রী জানালেন, আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। করোনার সুযোগ নিয়ে একটি চক্র উপবৃত্তির বিষয়ে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আসে। এদিকে করোনা মোকাবেলায় কয়েকটি সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সুপারিশে বলা হয়, শিক্ষার্থী সহ সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শও দিয়েছে কমিটি। 2-1 দিনের ভিতরে এই নির্দেশনা জারি হবে এবং আগামী এই এক সপ্তাহের ভিতরে হয়তো এই কার্যক্রমগুলো শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধেরও আহ্বান জানিয়েছে কারিগরি পরামর্শক কমিটি। সংক্রমণ মোকাবেলায় হাসপাতালগুলোরও প্রস্তুত থাকার আহ্বান তাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিদ্যালয় পরিদর্শক সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এমনকি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও SMS করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন, এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে অভিভাবকদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যশোর প্রতিনিধি রিপন হোসেনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান। যশোর নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর যশোর কোতোয়ালি থানায় করেছেন সাধারণ ডায়েরি। অভিযোগ, একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়, মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের তারিখ শেষ হলেও সময়মতো টাকা জমা দেননি তিনি। শুধু তাই নয়, বিকাশ এজেন্টের মাধ্যমে 1250 টাকা পাঠাতে বলা হলে শেষমেশ বিদ্যালয়ের ভালোর কথা ভেবে সুনির্দিষ্ট নাম্বারে 1250 টাকা পাঠান শ্রাবণী। পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেন্ড করে দিয়ে আমার মনে পড়লো, তাই তো আইএসএফ তো নিজেই আমাকে স্বীকৃতি নবায়ন হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম, উনি নিজে প্রিন্ট আউট করে আমার হাতে দিয়ে দিলেন। আমি কিভাবে ঠকে গেলাম। তো তারপর আমি কল দিলাম, ওরা
বললো হ্যাঁ টাকাটা পাঠাইছেন। আমি বললাম যে আপনি কে, মিথ্যা কথা বললেন কেন? এবং আমি আইএসকেও যথারীতি ফোন দিলাম, ওনাকে পাইনি, ডেপুটিকে দিলাম। ডেপুটি বললো যে এভাবে বহু হেডমাস্টার প্রতারিত হচ্ছে, আপনিও শেষে প্রতারণার ফাঁদে। শুধু শ্রাবণী সুরি নয়, এমন প্রতারণার শিকার হয়েছেন দেশের বিভিন্ন এলাকার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুধু শিক্ষকই নয়, শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির বার্তা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের ফোনে এরকম SMS এর মাধ্যমে দেখানো হচ্ছে উপবৃত্তির প্রলোভন। একটা SMS ছিল আমার ফোনে উপবৃত্তিরই, আমি তো উপবৃত্তি পাই না, তো এসেছিল। তারা বলছে আপনাদের বিকাশে লেনদেন করেন না অনেক দিন, তো আপনারা 1000 টাকা দেন বিকাশে, যে আমরা বোর্ডকে দেখাতে পারি যে আপনারা লেনদেন করেন। পুলিশ বলছে এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা। এসবের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি কেউ এরকম প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন, নিকটস্থ থানায় আপনারা লিখিত অভিযোগ দেন এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিটকে জানান। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রী বলছেন এসব অভিযোগের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর। একেবারেই এগুলো দিয়ে প্রতারিত হবেন না, কারণ উপবৃত্তি দেওয়ার যে নিয়ম বরাবর চলে আসছে, সেই নিয়মেই উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই করোনা কালে বিশেষভাবে আলাদা কোনো উপবৃত্তির কোনো ব্যবস্থা নেই। দ্রুত এসব প্রতারক চক্রকে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা, আবার একে অন্যের বিরুদ্ধে ছুড়ছেন অভিযোগের তীরও। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ, গেল 10 বছর উন্নয়নের বদলে দুর্নীতিবাজদের সিন্ডিকেটে বন্দী ছিল প্রাচ্যের ডান্ডি। তবে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন তৈমুর। নির্বাচন সামনে রেখে ভোটাররাও করছেন নানা হিসাব নিকাশ। আরিফিন শাকিলের রিপোর্ট। রাস্তার ধার, বাড়ির উঠান কিংবা মোড়ের চায়ের দোকান, নারায়ণগঞ্জের সবখানে এখন একটাই আলোচনা, কেমন হবে নির্বাচন, কে আসছেন মেয়র পদে। নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা নির্বাচনের মাঠকে উৎসবে পরিণত করেছে। মানুষ বলছে পরিবেশ ভালো থাকলে কেন্দ্রে যাবেন তারা। সৎযোগ্য ব্যক্তি আছে, ওনাদেরকে ভোট দেব। মশার উৎপাত, কিছু সড়কে ধীরগতি উন্নয়নের কাজ, পানির বিল আর কর বৃদ্ধি ভোটের মাঠে এবারের বড় ফ্যাক্টর বলছেন সাধারণ মানুষ। মশায় কামড়াই দেয়নি, অবস্থা করছে কি, কোন একটা মেয়রের জায়গায় কোনো ওষুধ দেয় না। পানির বিল কমাই বহুত দূরের কথা, পানির বিল বাড়াই দিছে। যে কাজ করে তার কিছু না কিছু ভুল থাকেই, কাজ যে করে না তার কোনো ভুলও নাই। যা কাজ আছে এগুলো কাজ করছে, সেলিনাই ভদ্র ভালো। বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ঠিকাদার, সিন্ডিকেট আর জলাবদ্ধতার কারণে নৌকার প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। সিটি কর্পোরেশনকে একটা সিন্ডিকেটে পরিণত করা হয়েছে, ঠিকাদারদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ভাঙ্গার জন্য নারায়ণগঞ্জ একত্রিত হয়েছে। বিএনপির একটা দল, এরকম আরো অনেক দল আছে, সবাই এখন আমার সাথে। এমন অভিযোগ বিরোধী পক্ষে প্রচারণা মন্তব্য করে নৌকার প্রার্থী বলেছেন, গত 10 বছরে নানা সীমাবদ্ধতার পরও এগিয়ে গেছে নারায়ণগঞ্জ মহানগর। এবার সেই অগ্রগতি থামিয়ে দিতে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ একজোট হয়েছে। আমি নির্বাচন করি জনতার শক্তি নিয়ে, জনতাই আমার শক্তি, দল আমার মনোবল, সবকিছু মিলে আমি নির্বাচন করি। সে জনতার ক্যান্ডিডেট না, সে বিএনপিরও ক্যান্ডিডেট না। নারায়ণগঞ্জের একটি হোটেলে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নৌকার প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জ মাটি মানুষের নেতা। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন দাবি করেছে বিএনপি। নেতারা বলছেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় যেতে নানা কলাকৌশলের ছক আঁকছে। ইসি গঠন নয়, নির্বাচনকালীন সরকার চেয়ে রাজপথে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছে দলটি। সংকট উত্তরণে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছাড়ার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৌহিদ শান্তর প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সকালে মানব সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সমাবেশে বিএনপি নেতাদের সঙ্গে অন্য বিরোধী দলের নেতারাও যোগ দেন। সমাবেশে যোগ দেয়া নেতারা বলেন, খালেদা জিয়ার মুক্তির সঙ্গেই জড়িয়ে আছে গণতন্ত্রের মুক্তি। আমরা এমন কোন পথ বাকি রাখবো না, এমন কোন পন্থা বাকি রাখবো না মাননীয় দেশনেত্রীর চিকিৎসা এবং মুক্তি আদায় করতে। আজ যদি ঘোষণা দেন বেগম জিয়া ওই
হসপিটালের বেডে শুয়ে রেসকোর্স ময়দানে জনগণের কাছে দোয়া চাইতে আসবেন, তাহলে রেসকোর্স ময়দানে কোনো জায়গা হবে না। এই কারণে বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা ওরা করবে না। সময় থাকতে আপনার নেত্রীকে নিয়ে এবার কি আর হসপিটালে খালেদা জিয়ার পায়ে ধরে ক্ষমা চান? যদি ভবিষ্যতে শান্তিতে স্বস্তিতে থাকতে চান, বাঁচতে চান। বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতির সংলাপে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। ইতোমধ্যেই অনেক দল তা বর্জন করেছে। সংলাপ রাষ্ট্রপতি ডেকেছেন, কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে, পরিষ্কার করে বলেছে যে এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই যদি নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়াতে ডাকা ৯ জানুয়ারির সমাবেশ ঘিরে সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতুড়ি পিটায় এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আনু বিশ্বাস ও মোকা বিশ্বাসের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আজ দুপুরে মাঠে পেঁয়াজ লাগানো অবস্থায় আনু বিশ্বাসের সমর্থক কল্লোল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কল্লোলকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন স্বজনরা। রাজধানীতে সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। বাস চাপায় আবারও গেল পথচারীর প্রাণ। শনিবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের চাপায় নিহত হন 2 জন। এছাড়া আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাস চালক ও তার সহকারী। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজধানীর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকা। শনিবার আনুমানিক সকাল 9টার দিকে মেঘলা পরিবহনের একটি বাস হঠাৎই পথচারীদের চাপা দেয়। এ ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। নিহতদের লাশ উদ্ধার করে দেওয়া হয় পুলিশ হেফাজতে। সেই সাথে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুরের চেষ্টা করে, তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। বাসটি রেকারে করে থানায় দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, অধিক গতিতে বাসটি মূল সড়ক থেকে বাঁ পাশে চলে আসে। ফ্লাইওভার উপরে গাড়ি থেকে অসংখ্য পথচারী গাড়ি থেকে নেমে হেঁটে আসে। তখন গাড়িটা ফেক করার পরে সর্ববামের লেনের বাম পাশে সে গাড়িটা বামে সাইড হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে যারা পথচারী ছিল তারা গাড়ির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলে গাড়ির নিচে 2 জন পথচারী মারা যায়। নিহত 2 জনই পুরুষ, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নয়ন বিশ্বাস, নিউজ 24। 2021 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 5,371টি, যেখানে নিহত হয়েছেন 6,284 জন। দুর্ঘটনাগুলোর বেশিরভাগ ঘটে সকালে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় সড়ক দুর্ঘটনা নিয়ে এই পরিসংখ্যান। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি কমাতে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। আলী তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সারা দেশ সহ রাজধানীতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান যানবাহনে থাকা যাত্রী, এমনকি সাধারণ পথচারীরাও। বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের থেকে নিরাপদ সড়ক নিয়ে সোচ্চার আন্দোলন হলেও থেমে নেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। শনিবার রাজধানীর ডিআরইউতে রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশ করে 2021 সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান, যেখানে বলা হয়েছে 2021 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা 5,371টি, মোটর সাইকেলে দুর্ঘটনা 2078টি,
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 2214 জন, পথচারী নিহত 1523 জন, চালক ও সহকারী নিহত 798 জন, 123টি রেল দুর্ঘটনায় নিহত 147 জন। ফাউন্ডেশনটির পক্ষ থেকে বলা হয়, দেশের সড়ক পরিবহন খাতে যে অব্যবস্থাপনা, দুর্নীতি, চাঁদাবাজি ও নৈরাজ্য চলছে তা বন্ধ করা সহ টেকসই জনবান্ধব পরিবহন কৌশল প্রণয়ন করার কথা। যথেষ্ট সংখ্যক প্রশিক্ষিত ও অভিজ্ঞ সহযোগী কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা নিয়ে ডাটা সেন্টার, সরকারি উদ্যোগে সঠিক পরিসংখ্যান ও টাস্ক ফোর্সের 111টি সুপারিশ বাস্তবায়ন সহ নেতৃত্ব পরিবর্তনের দাবি জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান। এই মানসিকতা পরিবর্তন না হলে কেমন হবে? আপনি আপনার যাবে কোথায়? আপনার রোজগারের জন্য আপনি আমাকে মেরে ফেলবেন? ঢাকা রুট ফ্রাঞ্চাইজির যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নের দাবিও জানান তিনি। তারা যদি এটা না করে আমরা কতটুকু। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দিন দিন বাড়ছে দেশে প্রস্তুতকৃত স্মার্টফোনের চাহিদা। বিশ্বের সর্বশেষ টেকনোলজি 5G সম্বলিত স্মার্টফোন এখন তৈরি হচ্ছে দেশের মাটিতেই। দেশের কারখানায় স্মার্টফোন প্রস্তুত যেমন লাভজনক, তেমনি গ্রাহকরাও পাচ্ছেন সুলভ মূল্যে। পাশাপাশি এখন থেকেই 5G এক্সপেরিয়েন্সও করা সম্ভব হচ্ছে। রিশাদ হাসানের রিপোর্ট। বাংলাদেশে স্মার্টফোনের চাহিদা বছরে প্রায় 5 কোটি। এই বিশাল বাজার দীর্ঘ সময় দখলে ছিল বিদেশে প্রস্তুতকৃত স্মার্টফোন কোম্পানির দখলে। তবে সময় পাল্টেছে এই স্মার্টফোন কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ডও, যার প্রমাণ মেলে সদ্য শেষ হওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে। কনফিগারেশন 20,000 টাকা বাজেটের মধ্যে আমরা কাস্টমারদেরকে এই স্মার্টফোনগুলো দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ সাড়া পাচ্ছি ট্যাবে এবং স্মার্টফোনে। শুধু তাই নয়, দেশের বাজার ভালো থাকায় বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন দেশেই তৈরি করছে বিশ্বমানের স্মার্টফোন, যার ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি লাভবান হচ্ছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও ক্রেতারাও। বাংলাদেশে প্রোডাকশন করাটা এটা খুব জরুরি একটা জিনিস, তো সবাই আস্তে আস্তে এদিকে যাচ্ছে। 1-2 বছর পর নতুন একটা টেকনোলজি আসবে, সেটা তারা ব্যবহার করতে পারবে না, এটা আসলে কেউই চায় না। তো সবাই মোটামুটি 5Gর দিকে আস্তে আস্তে যাচ্ছে। স্মার্টফোনের সাথে যে নামটি সমস্যার উচ্চারিত হয় তা হলো ইন্টারনেট। দেশে বর্তমানে সবশেষ প্রযুক্তি সংযোজন 5G এক্সপিরিয়েন্স করতে পাচ্ছেন সাধারণ মানুষ। আসলে এই প্রযুক্তিটাই এরকম যে একটা জায়গায় বসে থেকেও অন্য আরেক জায়গার সুবিধা এক্সপেরিয়েন্স করা যায়। এই হলো 5Gর এক দারুণ সুবিধা। মূলত পরীক্ষামূলকভাবে বর্তমানে AR/VR প্রযুক্তি এক্সপেরিয়েন্স করা যাচ্ছে, যেখানে ভবিষ্যৎ ইন্টারনেট সুবিধা কেমন হবে তার একটা ধারণা পাওয়া যায়। আমি যে এখানে বসে থেকে এটা চালাচ্ছি, এটা পুরোপুরি নিজের থেকেই বোঝা যাচ্ছে। এই 5Gর জন্য আমাদের ল্যাটেন্সি কম হচ্ছে এবং সবাই এক্সপেরিয়েন্স ভালোই করছে। এই প্রযুক্তি কার্যকরী হলে ভবিষ্যতে বাংলাদেশের স্মার্টফোন বাজারও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্য যে ব্র্যান্ডগুলো আমাদের কোরিয়ান অথবা চাইনিজ বা ইউকের যে ব্র্যান্ডগুলো অ্যাটেন্ড করেছে এখানে, তাদের কিন্তু 90%-এর উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে মেড ইন বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের প্রযুক্তি রপ্তানি আয় $1.3 বিলিয়ন। 2025 সালে যা $5 বিলিয়ন উন্নীত করতে চায় তথ্য প্রযুক্তি বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুশ্চিন্তা বাড়ছে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সে। টানা 6 মাস ধরে কমছে প্রবাসীদের পাঠানো অর্থ। কী কারণে কমছে তার সদুত্তর নেই কারো কাছেই। সংশ্লিষ্টরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি চক্র। করোনার প্রভাবে যেসব শ্রমিক দেশে ফিরে এসেছিলেন তাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে সহায়তা দেয়া এবং নতুন দেশের সাথে চুক্তি করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মহামারী করোনার সময়েও অর্থনীতির চাকা সচল রাখতে বড় অবদান রেখেছে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স। শুধু তাই নয়, প্রায় 1 কোটি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রার প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $48 বিলিয়ন ঘর। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই আশঙ্কাজনক হারে কমে আসতে শুরু করেছে প্রবাসীদের পাঠানো অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, গেল জুলাইয়ে রেমিটেন্স এসেছে $187 কোটি, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে 28% কম। আগস্ট থেকে নভেম্বরেও এই ধারা অব্যাহত ছিল। সবশেষ ডিসেম্বরে কিছুটা প্রবৃদ্ধি এলেও পুরো বছরের লক্ষ্যমাত্রার মাত্র 39% পূরণ হয়েছে অর্ধ বছরে। সব মিলে 6 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 21%। দেশের রেমিটেন্সের স্বার্থে যে কোনোভাবে বাজারটি খোলা দরকার। আমরা প্রবাসী কর্মীর স্বার্থ দেখব, আমাদের মাইগ্রেশন কমিউনিটির যেন অভিবাসন ব্যয়টা কম হয়, তারা যেন ভালো বেতন পায়, ওটিকেই প্রাধান্য দেওয়া উচিত।
মহামারীর শুরুর দিকে প্রবাসী অনেক শ্রমিক ছুটি নিয়ে দেশে চলে আসে। ফেরত যাওয়ার ক্ষেত্রে বর্তমানে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারাও। বিমান ভাড়া 3 গুণ তো দিতে হচ্ছে, এর পাশাপাশি অঘোষিত একটা টাকা দিতে হচ্ছে যার নাম হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট। ওই টাকাটা যদি না দেয় বিমানবন্দরে এসে সেই ভিজিট টু এমপ্লয় প্রত্যাশী লোকটা আপলোড খাচ্ছে, রিটার্ন যাচ্ছে। যদি টাকা দেয় সে অটোমেটিকলি বিমানবন্দর পার হতে পারছে। তবে রেমিটেন্স কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ ধরা হচ্ছে হুন্ডিকে। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর পর আবারও সক্রিয় হয়ে উঠেছে হুন্ডি চক্র। তাদেরকে আইনের আওতায় আনতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হুন্ডি ব্যবসাগুলোর মূল যারা হোতা রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যগুলোর ক্ষেত্রে আমরা যদি সত্যিকার চেক অ্যান্ড ব্যালেন্সটা আনতে পারি তখনও কিন্তু এই হুন্ডির বিষয়টা কিছুটা হলেও কিন্তু একটু কন্ট্রোলে আনা সম্ভব। তবে দীর্ঘমেয়াদে রেমিটেন্স ধরে রাখতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও নতুন দেশে শ্রমিক পাঠানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালিতেই থমকে আছে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা ভোলাগঞ্জে ইমিগ্রেশন চালুর প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন ভোলাগঞ্জ সীমান্তের খুব কাছাকাছি ভারতের বিশ্বখ্যাত পর্যটন স্পট চেরাপুঞ্জির অবস্থান। ইমিগ্রেশন চালু হলে চেরাপুঞ্জি ভ্রমণে নতুন দিগন্ত উন্মোচিত হবে, পাশাপাশি ভারতের সাথে বাণিজ্যের প্রসার ঘটবে প্রত্যাশা ব্যবসায়ীদের। সিলেট থেকে সৈয়দ রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকার মধ্যে ভারতের চেরাপুঞ্জির অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তের বেশ কাছে। সীমান্ত থেকে চেরাপুঞ্জির দূরত্ব মাত্র 35 কিলোমিটার। কিন্তু ভোলাগঞ্জে চেকপোস্ট থাকলেও নেই ইমিগ্রেশন সুবিধা, যে কারণে সাদা পাথর ভ্রমণকালে দূর থেকে শুধু ওপারের পাহাড় প্রকৃতি দেখেই প্রাণ জুড়ান পর্যটকরা। ভোলাগঞ্জ সীমান্তে ইমিগ্রেশন চালু হলে সহজ হতো ভারতের চেরাপুঞ্জি ভ্রমণ। একই সঙ্গে সময় ও অর্থ দুটোরই অনেক সাশ্রয় হতো পর্যটকদের। তো যদি ইমিগ্রেশন সেন্টার হয় তো সেই ক্ষেত্রে এখানে চেরাপুঞ্জি আছে আমাদের ভারতে। অনেকের হয়তো আমরা দূর থেকে দেখি, যাইতে ইচ্ছে হয়, বাট সেটা আমাদের ইচ্ছাটা পূরণ হয় না। অনেক জায়গায় ঘুরে যেটা হতো সেটা না হয়ে শর্টকাটে আমরা যেতে পারবো। ইমিগ্রেশনের ফলে পর্যটন সুবিধার পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটবে প্রত্যাশা ব্যবসায়ী ও চেম্বার নেতাদের। ভোলাগঞ্জে যারা আমরা এলসি পাথরের ব্যবসা করি তারা হচ্ছে 1 কিলোমিটার পরেই হচ্ছে আমাদের ব্যবসা, ইন্ডিয়ার যে ইওটা আর কি, সেখান থেকে আমরা খুব কাছাকাছি থাকা সত্ত্বেও সেখানে আমরা যোগাযোগ করতে পারি না। এদিক দিয়ে যাইলে আমাদের আধা ঘন্টা সময় লাগবে, এদিক যাইলে আমাদের 1-1.5 দিন সময় লাগে। আমাদের ভোলাগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থে এবং পর্যটকদের স্বার্থে এই জিনিসটা যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব তাড়াতাড়ি উদ্যোগ গ্রহণ করে। পর্যটন ও আমদানি রপ্তানি বাণিজ্যের এমন সম্ভাবনার কথা উল্লেখ করে 2019 ও 2021 সালে 2 দফা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সিলেটের জেলা প্রশাসন। কোভিড পরিস্থিতির কারণে আমাদের অনেক কাজ থেমেছিল। 2021 সালের সেপ্টেম্বর মাসে আমি পুনরায় আবার মন্ত্রণালয়ে পত্র দেই এই বিষয়টি উল্লেখ করে। সেটি কার্যক্রম চলমান আছে মন্ত্রণালয় পর্যায়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে এই ভোলাগঞ্জ ইমিগ্রেশন চালু করা যেতে পারে। ভোলাগঞ্জ সাদা পাথর ও আশপাশের প্রকৃতির টানে সারা বছরই থাকে পর্যটকদের আনাগোনা। ভোলাগঞ্জ ইমিগ্রেশন চালু হলে এই অঞ্চলের পর্যটন ভিত্তিক অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানুয়ারির শুরুতেই পানি শূন্য হয়ে পড়েছে তিস্তা। মরা তিস্তার বুকে জেগে উঠেছে ধুধু বালুচর। যৌবনহারা তিস্তার বালুময় বুক জুড়ে এখন সবুজ ফসলের সমাহার। কিন্তু চাষাবাদের এই মৌসুমে পানি সংকট সহ নানা সমস্যায় পড়েছেন কৃষকরা। সাদ্দাম হোসেন টেমির ক্যামেরায় রেজাউল করিম মানিকের প্রতিবেদন। এখন পানি কিনে আমাদের পানি দিতে হয়। এ পাকে সারের দাম, ডিজেলের দাম, সেখানে অনেক কিছু আমাদের দুর্ভিক্ষ চলছে। পানি কিনে চাষাবাদের এমন কথা বলছিলেন রংপুর গঙ্গাচড়া চরইসলির কৃষক মাহাতাব মিয়া। একদিকে পানি নেই, অন্যদিকে সার ও শ্রমিক সংকট তাকে বেকায়দায় ফেলেছে। তিস্তাবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 53টি চরের কৃষক ফলিয়েছেন সোনালী ফসল। যৌবনহারা তিস্তার বালুময় বুক জুড়ে এখন সবুজের সমারোহ। আর সেই সবুজ ফসল ফলাতে শুরুতেই নানা সমস্যা সহ চরম বেকায়দায় পড়েছেন চাষিরা। একদিকে নদীতে পানি নেই, তেলের দাম বেশি, অন্যদিকে সার ও শ্রমিক সংকটে দিশেহারা তারা। কেনা পানিতে ফসল ফলানো এখন এক কষ্টের ব্যাপার। পানি আগে ছিল 30 ফিটে, এখন দেখা যায় আমাকে 50 ফিট পানি লাগে। আমাদের অনেক সমস্যা। ডিজেলের দাম বেশি,
তাছে পানি কিনা লাগে। ডিজেল চালিত মেশিন দিয়ে পানি তোলা লাগে, আমাদের তাতে খরচ বেশি হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের রংপুরের নির্বাহী প্রকৌশলী পানি সংকটের কথা উল্লেখ করে জানালেন, তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে চাষিদের দুর্ভোগ দূর হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা নামে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় তিস্তা এবং তিস্তার সংলগ্ন বিভিন্ন চ্যানেলে খনন কাজ করা হবে। উত্তরে জীবনরেখা এই তিস্তা। ভারত একতরফাভাবে এই তিস্তার বুক থেকে পানি প্রত্যাহার করে নেওয়ায় তিস্তা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। ফলে তিস্তা অববাহিকার প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই রংপুর অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধির দাবি, দ্রুত ভারতের সাথে পানি চুক্তি করে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখা হোক। রেজাউল করিম মানিক, নিউজ 24, গঙ্গাচড়া, রংপুর। দেশজুড়ে শীতার্ত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। শনিবার সকালে নওগাঁর সাপাহার উপজেলায় 300 জন অসহায় ও দরিদ্র পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে এ কার্যক্রম চলমান রয়েছে। বসুন্ধরার এই উপহার দেশের অসহায় দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার্বিক কাজ করছে দেশের বৃহত্তম সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘ। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা কার্যক্রম শুরু করেছে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। শীতপ্রবণ উত্তরাঞ্চলের নওগাঁ জেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের এই সহায়তা পেয়ে তারা দারুণ খুশি। বসুন্ধরার থেকে আমার কম্বল দিল, দোয়া করি আরো জানি উন্নতি হয়, আরো জানি আমরা পাই। বসুন্ধরা বলি আল্লাহ ভালো জানে, কম্বল পেয়ে খুব অত্যন্ত খুশি এবং আমরা দোয়া করি বসুন্ধরা গ্রুপ যেন উন্নতির পথে এগিয়ে যায়। দেশের 60,000 শীতার্তদের মাঝে শুভ সংঘের মাধ্যমে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সে অনুসারে সাপাহারের 300 জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। নওগাঁ জেলার 2000 মানুষকে আমরা এই কম্বল উপহার হিসেবে দিচ্ছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। দেশের মানুষের সাহায্যার্থে বসুন্ধরা গ্রুপের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। শীতের যে মানুষ কষ্ট পায় এটা থাকবে না। সব ধরনের দুর্যোগ এবং মহামারীর সময় আমরা আশা করি বসুন্ধরা গ্রুপ এইভাবে মানুষের পাশে থাকে। যুব সংঘের উদ্যোগে যে শীতবস্ত্র শীতার্তর মাঝে বিতরণ করা হলো, এটা খুব একটা ভালো উদ্যোগ। আমরা দোয়া করি তারা আরো এই উদ্যোগটা বেশিভাবে নেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের পেশাগত মান উন্নয়নে সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি অতিরিক্ত প্রকৌশলী AKM মনির হোসেন পাঠান। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির 31তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী বলেন, প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর আগে সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের হেড অব প্ল্যান্ট নাফিজ ইমতিয়াজ আলম বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে দীর্ঘস্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশে বিটুমিনের নমনীয় সড়ক নির্মাণে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান ও বসুন্ধরা বিটুমিনের বিপণন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুকান্ত কুমার সাহা সহ বসুন্ধরা বিটুমিনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। এর আগে কেরানীগঞ্জে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের ওপর প্রামাণ্যচিত্র উপভোগ করেন সড়ক ও জনপথ প্রকৌশলীরা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যতে এর সার্থকতা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে সে আশা রাখছি। কষ্ট করে এই অনুষ্ঠানে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনার যথারীতি আমাদের পরবর্তী যে 3টা পর্ব আছে, 3টার সময় বিদায়ী অনুষ্ঠান, বিদায়ী সম্বোধন অনুষ্ঠান, সেখানে অবশ্যই আপনাদের থাকার অনুরোধ করব। যে কোনো ধরনের টেইলার প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য বসুন্ধরা বিটুমিন
প্ল্যান পুরোপুরি প্রস্তুত। আপনাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট দেশের যে প্রান্তে হোক, যে কোনো ক্লাইমেটিক কন্ডিশনে হোক, উই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেইলর ইট। ধীরে ধীরে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীতে ঠাসা ছিল মেলা প্রাঙ্গণ। এতে বিক্রেতাদের মুখেও হাসি ফুটেছে। এদিকে গাজীপুর পূর্বাচল বাইপাস সড়কে যানজট ভোগান্তিতে পথেই কাটছে ঘন্টা পর ঘন্টা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। শনিবার ছুটির দিন মেলাও গড়িয়েছে অষ্টম দিনে, তাই দর্শনার্থীদের ঠাসা বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণ কাছাকাছি হওয়ায় ঢাকার পাশের জেলা থেকেও আসছেন অসংখ্য মানুষ। মেলায় বেশি বিক্রি হচ্ছে গৃহস্থালী আর ইলেকট্রনিক পণ্য। চাহিদা আছে দেশি বিদেশি শীতের কাপড়েরও। কিন্তু এই স্পেসটা ভালো, এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে করেছে, যার কারণে মানুষের জন্য মানে হাঁটা চলাটা সুবিধা হবে। খুব বেশি হইচই বা মানুষের গ্যাদারিং এই আজকে এসে আমি যেটা বুঝলাম ওটা খুব কম। কেনাকাটা নিয়ে খুব বেশি অভিযোগ না থাকলেও পথে যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে দর্শনার্থীদের। বিশ্বরোডেতে আসতে আধা ঘন্টা লাগতেছে, আর বিশ্বরোডেতে এই পর্যন্ত আসতে আর 1 ঘন্টার উপরে লাগতেছে। যানজটটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা গেলে আমরা বাচ্চা নিয়ে একটু সহজে যাতায়াত করতে পারলে আমাদের কাছে আরো ভালো লাগতো। এই জ্যামের কারণে এখানে উবার আসতে পারছে না এবং আমরা যেতে পারছি না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ব্যক্তিগত গাড়ির চাপে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। পুলিশের যে কার্যক্রম সর্বোচ্চ চেষ্টা করতেছে যানজট নিরসনে, যে কিভাবে মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে। এমন বাস্তবতায় মেলা চলাকালে গাজীপুর বাইপাস সড়কে ভারী যান চলাচল সীমিত করার দাবি উঠেছে। মাহমুদুল হাসান, পূর্বাচল, নারায়ণগঞ্জ। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পাঞ্জাবে গেইলাত এলাকায় ভারী তুষারপাতে ঢেকে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। আটকা পড়েছে হাজারের বেশি যানবাহন। শনিবার দেশটির সেনাবাহিনী সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজন উদ্ধারে অভিযান শুরু করেছে। তুষারপাতের ঘটনায় আটকা পড়া আরও 1000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, অস্বাভাবিক ভারী তুষারপাত দেখতে গত কয়েকদিনে মুড়িতে 10,000-এর বেশি গাড়ি প্রবেশ করেছে, যে কারণে মুড়ির মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। এসব যানবাহনে বেশিরভাগ আরোহী পর্যটক। এদিকে তুষারঝড় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায়, তবে বিপর্যস্ত জীবনের সাথে তুষারপাতও দিচ্ছে বাড়তি আনন্দ। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি হাস্যোজ্জ্বল তুষার মানব তৈরি করা হয়েছে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে। এদিকে রাশিয়ার কাজানে শহরের কেন্দ্রের একটি পার্কে তুষার মানব তৈরি করে স্নো ফেস্টিভ্যাল উদযাপন করছে স্থানীয়রা। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে তুষারঝড়। প্রায় 15 ইঞ্চির মতো বেশি তুষারপাতে ঢেকে যায় বাড়িঘর ও রাস্তাঘাট। এরই মাঝে ঘটছে ব্যতিক্রমী ঘটনাও। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি হাস্যোজ্জ্বল তুষার মানব তৈরি করা হয়েছে অভ্যর্থনা জানানোর জন্য। স্লেজিং এবং কুকুর নিয়ে বরফ নিয়ে খেলায় মেতেছে বাচ্চারা, বাদ যায়নি অভিভাবকেরাও। এদিকে রাশিয়ার কাজান শহরের কেন্দ্রে উলিটক্সি পার্কে তুষার মানব তৈরি করে 4র্থ বছরের জন্য জড়ো হয়েছিল তুষার উদযাপন করার জন্য। এই উৎসব আমাদের শৈশবে ফিরিয়ে এনেছে। আমার অনেক ইতিবাচক আবেগ আছে। সব তুষার মানুষই খুব সুন্দর এবং সৃজনশীল। উৎসবের অন্যতম উদ্যোক্তা বলেন, এটি একটি পারিবারিক অনুষ্ঠান যেখানে পরিবারগুলো সৃজনশীল কিছু করতে পারে। তুষার মানুষদের মধ্যে ছিল একটি প্রফুল্ল কিছু তৈরি করার জন্য বেশ কিছু লোকের একত্রিত প্রচেষ্টা। উৎসবের মূল থিম ছিল সবচেয়ে সৃজনশীল ভাস্করদের প্রদর্শনের জন্য একটি প্রতিযোগিতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইথিওপিয়ার বিরোধপূর্ণ টাইগ্রা অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে বিমান হামলায় 56 জনের মৃত্যু হয়েছে। ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। বলা হয়, ইরিত্রিয়া সীমান্তের নিকটবর্তী ডেবে বিটের আশ্রয় ক্যাম্পে ওই বিমান হামলা চালানো হয়। তবে এর আগে টাইগ্রের বিদ্রোহীদের সঙ্গে 14 মাস ধরে চলা লড়াইয়ে বেসামরিকদের টার্গেট করার কথা নাকচ করেছিল সরকার পক্ষ। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF এর মধ্যে চলা প্রায় 1.5 বছরের লড়াইয়ে কয়েক হাজার বেসামরিক নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিশ্ব অর্থনীতিতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। সেই সঙ্গে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, শিল্পে কাঁচামালের ঘাটতি কিংবা ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে অনিশ্চয়তা। চলতি বছর বিশ্ব অর্থনীতির জন্য দেখা দিতে পারে 5 হুমকি, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। 2021 সালের প্রথমার্ধে বিশ্ব অর্থনীতিতে গতি ফেরায় আস্থা পেয়েছিলেন বিনিয়োগকারীরা। তবে নভেম্বর থেকে ওমিক্রনের ধাক্কা নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর প্রধান দুশ্চিন্তার নাম মূল্যস্ফীতির চাপ। 2021 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের আশা ছিল তাদের মূল্যস্ফীতি হবে 2%, তবে বছর শেষে হয়েছে 7%। তাই বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিয়ে থাকছে বহুমুখী দুশ্চিন্তা। মহামারীর ধাক্কা কাটলেও বিশ্ব বাণিজ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি অর্থনীতির গতি টেনে ধরতে পারে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে 2022 সালের বেশিরভাগ সময় জুড়েই মূল্যস্ফীতি মানুষকে ভোগাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। IMF বলছে মহামারী দীর্ঘায়িত হলে মধ্যমেয়াদে তা বিশ্ব অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলবে। তাদের বর্তমান পূর্বাভাসের চেয়ে আগামী 5 বছরে জিডিপি $5.3 ট্রিলিয়ন কমতে পারে। এদিকে ইউক্রেন সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের অবনতি হচ্ছে, যা বিশ্বে জ্বালানি সংকট তৈরি করবে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মর্গান অবশ্য মনে করছেন ওমিক্রনের প্রভাব ততটা প্রবল হবে না অর্থনীতিতে। মাসুদ রানা, নিউজ 24। ফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী এবং রহমতগঞ্জ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। ফাইনাল পর্যন্ত আসতে তুলনামূলক একটু কঠিন পথই পার করতে হয়েছে রহমতগঞ্জকে। যদিও কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে এবং সেমিফাইনালে প্রতিযোগিতার 10 বারের চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়েছে তারা, তবে ইতিহাস আবাহনীর পক্ষে। সেমিফাইনালে সাইফকে দেয়া কড়া জবাব যেন আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তাদের। দু দলের কোচ এবং খেলোয়াড়রা দাবি রাখছেন ট্রফি ঘরে তোলার। এক বছরের জন্য স্থায়ী কোচ পেয়েছেন জামাল ভুঁইয়ারা। জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ফিফার প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরার হাতে। আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়েছে বাফুফে। এদিকে জানুয়ারির ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাটিতে 24 ও 27 জানুয়ারি 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাহফুজুল ইসলামের রিপোর্ট। কোচ হিসাবে স্পেনের জাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দেওয়ার জন্য তার এই নিয়োগটি হচ্ছে 11 মাসের জন্য, মানে 1 বছরের জন্য। তো আমরা আশা করছি সে এখানে 15 তারিখের মধ্যে সে এখানে আসতে পারবে। শেষ পর্যন্ত গুঞ্জনটাই হলো সত্যি। কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদে সভাপতি থাকাকালীন সময়ে জাতীয় দলের 22তম কোচ হিসেবে 1 বছরের জন্য দায়িত্ব পেলেন প্রো লাইসেন্সধারী জাভিয়ের, যার নেই পেশাদার ফুটবলের মূল দলের দায়িত্ব পালন করার অতীত অভিজ্ঞতা। তারপরও তার উপরই আস্থা রাখছে বাফুফে। লা লিগাও সে কাজ করেছে কিছু ক্লাবে এবং আমাদের ইন্ডিয়াতেও সে কাজ করেছে গোয়া এফসিতে। বিভিন্ন জায়গায় তার কিছু অভিজ্ঞতা আছে, যা দেখে আমার মনে হচ্ছে তার ভালোভাবে সে ইয়াং আছে, এনার্জেটিক আছে, তার একাডেমিক গ্রাউন্ডিংটা ভালো আছে, ভালো আমাদের সেটা আকৃষ্ট করেছে। আমার বিশ্বাস সেখান থেকে সে ভালো কাজ করতে পারবে। চলতি বছরের আগস্ট পর্যন্ত কাগজে কলমে জেমিডের সঙ্গে বাফুফের চুক্তি থাকলেও জাভিয়েরের অন্তর্ভুক্তিতে এই ইংলিশম্যান এখন বাংলাদেশের ফুটবলে অতীত। শীঘ্রই তার সাথে অ্যামিকেবল আমাদের একটা রেজুলেশন হয়ে যাবে। চলতি মাসেই ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় গিয়ে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যে আমরা ইন্দোনেশিয়াতে 24 এবং 27 তারিখ ওখানে বালিতে গিয়ে তাদের সাথে আমরা ফিফা ফ্রেন্ডলি খেলা আমরা খেলবো। এই জন্য আমরা 2 থেকে 3 দিন আগে সেখানে আমরা ট্রাভেল করব। 21 বা 22 তারিখে আমরা ট্রাভেল করে আমরা সেখানে যাব। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সকালের সংবাদে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।